আচ্ছা, আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি যে তুমি কোন দেশের নাগরিক, তুমি কি একদম চোখ বন্ধ করে 1 সেকেন্ডে বলে দিতে পারবে না যে আমি বাংলাদেশের নাগরিক? এখন তুমি এই যে নিজেকে বাংলাদেশের নাগরিক হিসেবে দাবি করছো, তুমি কি আসলেই শিওর তোমাকে নাগরিক বলা যাবে? এখন আমরা জানবো যে নাগরিকত্বের ধারণাটা কি এবং কি কি শর্ত পূরণ করলে একজন ব্যক্তিকে নাগরিক হিসেবে বলা যাবে। এই নাগরিকত্বের ধারণা কিন্তু অনেক পুরনো, একদম প্রাচীন কাল থেকে এসেছে। আসলে নগর শব্দটি থেকেই কিন্তু নাগরিক শব্দটি এসেছে, অর্থাৎ নগরে যে বাস করে তাকেই বলা হচ্ছে নাগরিক। আর ল্যাটিন শব্দ সিভিক্স থেকে এসেছে সিটিজেন, যার বাংলা আমরা এখন করে থাকি নাগরিক। তো দেখা যায় প্রাচীন গ্রিসের এথেন্সে নগর রাষ্ট্রের প্রচলন ছিল। সেখানে কিছু ব্যক্তি রাষ্ট্রটাকে পরিচালনার কাজ করত। যারা রাষ্ট্রটাকে পরিচালনার জন্য সরাসরি কাজ করত তাদেরকেই বলা হতো নাগরিক। কিন্তু দেখা যেত যে সেখানে শুধুমাত্র কিছু সম্ভ্রান্ত পুরুষ এই কাজটায় অংশগ্রহণ করছে, এ কারণে শুধু তাদেরকেই নাগরিক বলা হতো। সেখানে যারা নারী ছিলেন এবং যারা দাসী ছিলেন তাদেরকে কিন্তু নাগরিক বলা হতো না। এ কারণে দেখা যায় যে নাগরিকত্বের ওই ধারণাটা কিন্তু এখন আর ওভাবে কাজ করে না, কারণ সে প্রাচীনকালের নগর রাষ্ট্র থেকে এখন কিন্তু জাতীয় রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। এবং জাতীয় রাষ্ট্রে আমরা এভাবে ভেদাভেদ করি না। জাতীয় রাষ্ট্রে নারী পুরুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমরা নাগরিক বলে থাকি। কিন্তু এখানে কিন্তু কিছু শর্ত আছে যেগুলো একজন নাগরিকের পূরণ করতে হবে। এই শর্তগুলো সম্পর্কে আমরা একটু জানবো। নাগরিক হতে হলে প্রথমেই তোমাকে একটা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে হবে। এখন তুমি বললে যে আমি একটা দেশে 1 মাস থাকবো, তারপরের দেশে আমি আরও 1 মাস থাকবো, এভাবে আমি যদি 12 মাস 12টা দেশে থাকি আমি তবে 12টা দেশেরই নাগরিক, এটা কিন্তু হবে না। অর্থাৎ তোমাকে একটা দেশেই স্থায়ীভাবে বসবাস করতে হবে এবং সেখানেই তোমার ঘর বাড়ি থাকবে। তাহলে তুমি সেই যে দেশে স্থায়ীভাবে বসবাস করছো সেখানে তোমাকে সেই দেশের নাগরিক বলা যাবে। এবং তুমি যে দেশে বসবাস করছো স্থায়ীভাবে তার প্রতি তোমাকে অনুগত থাকতে হবে, অর্থাৎ সেই দেশের নিয়ম কানুন নীতিমালা সব কিছুর প্রতি তোমার সম্মান প্রদর্শন করতে হবে এবং সেগুলো মেনে চলতে হবে। এই যে তুমি অনুগত থাকছো এবং আনুগত্য প্রকাশ করছো, এটাই কিন্তু একটা দেশের নাগরিক হওয়ার দ্বিতীয় শর্ত। তাহলে আমরা জানলাম যে তোমাকে প্রথমেই একটা দেশে স্থায়ীভাবে বসবাস করতে হবে এবং সেই দেশের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে। এরপরে প্রত্যেকটা দেশ তার নাগরিকদের জন্য কিছু অধিকার বা সুযোগ সুবিধা দিয়ে থাকে। তাহলে নাগরিক হলে তুমি সেই অধিকারগুলো ভোগ করতে পারবে। রাজনৈতিক অধিকার বলো, সামাজিক অধিকার বলো, অর্থনৈতিক অধিকার বলো, এই সকল অধিকার তুমি ভোগ করবে। এবং একদম শেষের শর্তটি হচ্ছে, আমরা সবাই জানি যেখানেই অধিকার আছে সেখানে আমাদের কিছু দায়িত্ব বা কর্তব্য আছে। এই কারণে একজন নাগরিক হিসেবে তোমাকে সেই রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব বা কর্তব্য পালন করতে হবে। তাহলে আমরা কি দেখলাম যে একজন নাগরিকের 4টা শর্ত পূরণ করতে হবে। তুমি একটা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করবে, সেই রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করবে, সেই রাষ্ট্র তোমাকে যেটা দিচ্ছে সেই অধিকারগুলো ভোগ করবে এবং রাষ্ট্রের প্রতি তোমার যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো পালন করবে। এখন তুমি নিজেকে প্রশ্ন করে দেখো যে তুমি কি আসলে এই 4টা শর্ত পূরণ করছো কিনা এবং তুমি কি নিজেকে আসলেই বাংলাদেশের নাগরিক হিসেবে দাবি করতে পারবে কিনা। তাহলে আমরা জানলাম যে নাগরিকত্ব কি এবং নাগরিক হতে হলে কি কি শর্ত পূরণ করতে হয়। এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে ফেলো। প্রশ্ন হচ্ছে, কোন শব্দটি থেকে সিটিজেন বা নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে? তোমরা অপশনগুলো দেখে ভিডিওটা পজ করে উত্তর দিয়ে ফেলো। তাহলে আমরা জানি যে ল্যাটিন শব্দ সিভিক্স থেকে সিটিজেন বা নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে। তাহলে এই ভিডিওতে আমরা জানলাম যে নাগরিক কাকে বলে এবং কি কি শর্ত পূরণ করলে একজন ব্যক্তি নাগরিক হতে পারবে। এরপর আমরা জানবো নাগরিক হিসেবে একটা রাষ্ট্রের প্রতি দায়িত্ব এবং কর্তব্যগুলো কি কি।